এই যে নর্মাল, আমি কি মেনে নিব? আমি কিন্তু মেনে নিব না। তখন আমি জানতে পারলাম কিছু সাংবাদিককে সে টাকা পয়সা দিয়ে সাংবাদিকদের সাথে তার একটা ডিল হয়েছে। কিছু সাংবাদিক ধরেন তাদের সাথে কেমন ডিল হয়েছে, তারা আমাকে নিয়ে নেগেটিভ কথাবার্তা বলবে, ওখান থেকে রেভিনিউ যেটা আসবে সাকিবকে দেওয়া হবে। আরে ভাই, আমি তো তোর একদিন হলেও উপকার করছি, তোরা নিয়ে তো আর আমার দরকার নেই। আচ্ছা, অনেকেই বলে যে ভাইরাল, আজ থেকে 10-15 বছর আগে আমরা ইনভলভ এই মিডিয়ার সাথে, আমি কিন্তু নতুন না। তো আমাকে ভাইরাল হওয়া বলে লাভ নাই। যেই পোলাপানরা সারাদিন আমার পায়ের সামনে এসে বসে থাকে কাজের জন্য, আমি কি ভাই সাধারণ মানুষ? আপনাদের কি কমন সেন্স নাই যে আমি তাদেরকে দিয়ে ভাইরাল হব? তখন আমি জানতে পারলাম যে মূলত সাকিব এই ধরনের লোকগুলোতে সে পড়ছে। আমি রীতিমতন তাকে বুঝাই বলছি যে ভাই, যখন আমি জানতে পারলাম বিষয়টা যে আসলে এটা একটা প্ল্যানিং চলতেছে, তো ভাই তুমি অসুস্থ মানুষ, তুমি আল্লাহর কাছে দোয়া করবে, সবাই তোমার জন্য দোয়া করবে, সাধারণ জনগণ তোমাকে হেল্প করবে, তোমার তো কারো হেল্পের দরকার নাই। আছে। তো আমি তখন হচ্ছে গিয়া যখন নাকি আমি ওখান থেকে বেরোচ্ছি, মিশাকে আমি বললাম যে মিশা ভাই, সাকিব এখানে রং করছে কি, ওর যদি ওর মেয়ের সাথে কোনো ঘটনা না ঘটে থাকে, ও আমাকে 1 নম্বর প্রশ্নের উত্তর দিল কি যে ওর ইমেল আইডি দেয় না, ওর ইউটিউব নিয়ে গেছে, এই জন্য ঝগড়া লাগছে। এটা হলো 1 নম্বর, কারণ এটার বিষয় কিন্তু আমি জানি, ওর ইউটিউবের বিষয় কিন্তু আমি জানি, কারণ শিখা ইউটিউবের সম্বন্ধে কিচ্ছু জানে না। 1 নম্বর। দাঁড়াও, 2 নম্বর হয়েছে যে আমি বললাম আচ্ছা ওর মেয়ে তো ওখানে থাকে না, ওর মেয়ে এখানে কেন আসছে? ও আমাকে বলবে না আপু দেখেন আসলে ওর মেয়ে আসছে কিংবা একটা ঝগড়া হয়েছে, কিছু একটা হয়েছে। ও বলে কিছুই হয় নাই, আমার সাথে কিছু হয় না। বারবার আমি কনফিউজ যে ভাই কিছু একটা না হইলে একটা মেয়ে এমন কখনো করবে না, কারণ মেয়েটাকে তো আমি কাছ থেকে দেখছি। আমার তো আর এখানে মিথ্যার আশ্রয় নিয়ে লাভ নেই। সাধারণত যেটা হচ্ছে, সাকিবকে লোভ দেখানো হয়েছে যে তোমাকে 50 লাখ টাকা দেওয়া হবে, তুমি কোনো চিন্তা করো না। কিছু মানুষ তার সাথে গিয়ে জড়াইছে, আর সেই মানুষগুলো দূরের কেউ না, সাকিবেরও কাছে, আমারও কাছে। ভাই মিথ্যা আশ্বাস দিয়ে তো লাভ নাই, আইনগতভাবে যারা লড়ে তারা জানে। জুনিয়র সাকিবের ঘটনাটা যেদিন ঘটে, ওই দিন একেবারে শুরু থেকে আপনি ছিলেন এবং মানে আর্থিক কোনো সাহায্য সহযোগিতা আপনি তারা করছেন কিনা? আর মেন কারণ আপনার কাছে কি মনে হচ্ছে দেখে শুনে যে কি কারণে ঘটনাটা ঘটতে পারে? মানে কারণটা তো আমি জানি না, কিন্তু কিছু একটা তো আছে। ওইটা যদি সাকিব বলতো যে আপু কিছু একটা হয়েছে, ও তো বলে কিছুই হয় না। এখন আমি কি রাগ হবো না? তখন কিছুই যদি না হয়ে থাকে তাহলে এত বড় একটা ঘটনা কেন ঘটবে ভাই? ওই মেয়েটা কি আছে জীবনে, দেখো ছেলে সন্তান যেখানে যা আছে সব হারাইছে। ওই মেয়েটা টাকা পয়সা থেকে শুরু করে তোমাকে তো হেল্প করছে, আজকে 3-4 বছর ধরে তোমার জন্য করতেছে। আর এই যে সবাই বলে যে শিখার মামলায় জেল খাটছে, সাধারণত শিখার মামলায় কিন্তু সাকিব জেল খাটে নাই, আরেকটা বিয়ে করছে। আপনারা অনেকেই, আপনারা সাংবাদিক ভাইরা মিথ্যা কথা বলবেন না। যেমন কিছুদিন আগে সাকিব যখন বিয়ে করছে, আপনারা কিন্তু সামনে ছিলেন। থেকে যতটুকু আসে, যতটুকু আমার মেধা থেকে আসে, আমি ঠিক অতটুকুই বলি, আমি বাইরে কিছু বলি না। ওই সিনেমাটা তো পুরো দেখলাম যে হিট হয়েছে, অনেক ভিউ হয়েছে ইউটিউবে এবং অনেক সিনেমা হলও চলেছে। ওখানে তো আমার সাথে বেইমানি করছে, আমি ইগোলে দিছি, বলছি আপনারা 3 মাস পর ছাড়বেন, তারপর সাথে রোজার মাসে ছাইরা দিছে। ওইটা নিয়েও কিন্তু আমি কথা বলি নাই। হয়েছে কি ভাই, বয়স আমার কম, তো মানুষে আগেই চিন্তা করে এই সরল আছে দূরও এর থেকে খাই, এর আমরা চড়াই খাই। দেখি না কি ভবিষ্যতে সিনেমা বানাবেন কিনা? বুঝি নাই। দিঘিকে নিয়ে ভবিষ্যতে সিনেমা বানাবেন কিনা? আমি তো দূরের কথা, ইন্ডাস্ট্রি কেউ বানাবি কিনা আপনি এটা বলেন। যদি ইন্ডাস্ট্রি কেউ বানায় তাহলে আমি তুমি আছে তুমি না একটু বানাবো, তাই? আচ্ছা, যদি আজকে দিঘির বাবা সবাই, ভাই তোমরা যাই বলো, নতুন একটা মেয়ে নিছি, আমি তাকে টাকা পর্যন্ত দিছি, তার সাথে আমার 3 লাখ টাকা কন্ট্যাক্ট হয়েছে, আমি তাকে 2 লাখ টাকা দিছি, বলছে আর 1 লাখ টাকা তুমি কাজ শেষ করবা, আমি তোমাকে দিব। সে আমার কাজ শেষ করে নাই, আমি তাকে 1 লাখ টাকা দিই। মানে দিঘি আপনার কাছে এখন 1 লাখ পাবে? 1 লাখ টাকা পায়, সে আমার কাজ শেষ করে নাই, কারণ আমার গান শেষ হয় নাই, আমি কিন্তু গান কাইটা ছিঁড়া লাগাইছি।
আমার যে টাইটেল গানটা যেটা আছে সেটা কিন্তু আমার কারসিল করে লাগানো হয়েছে, কারণ এটা নিয়ে আমি তাকে অনেকবার তাকে আমি নোটিশ পাঠিয়েছি। আমার পরিচালক তার কাছে অনেকবার বলছে যে তুমি কাজটা শেষ করে দাও, কিন্তু সে শেষ করেনি। আর আমার হয়েছে কি, মানে আমি হয়েছে একটু প্ল্যানিং করে কাজে নামি। প্ল্যানিং করে বলতে কি, ধরেন আমি আমার টার্গেট যে আমি ওই টাইমে আমি ছবিটা রিলিজ করবো, তো আমার টার্গেট ছিল যে আমি মার্চে রিলিজ করবো। আপু অনেকটা নিয়ে তো সিনেমা করলেন, 1 লাখ টাকা দেননি দেখে কি বলছে যে ছবি ভালো হয়নি? আরে না পাগল, 1 লাখ টাকাও তো কাজই করে নাই। কিন্তু শুনেন, আচ্ছা এই যে আপনি একটা কথা বলছেন না, 1 লাখ টাকা পাই নাই দেখি কি বলছে নাকি? আচ্ছা এমনও তো হইতে পারে যে তার এখানে স্বার্থ অন্যটা ছিল, 1 লাখ টাকার বেশি কিছু সে পাইছে, এই জন্য আমার কাজটাও করে নাই আর সিনেমাটা নিয়ে বাজে মন্তব্য করছে। কি স্বার্থ আপনার কাছে কি মনে হয়? আশ্চর্য, সে একজন সিনেমার নায়িকা, সে তো ভালো করে জানে। কারণ সে যদি আননোন পার্সন হইতো একটা কথা ছিল, সে যদি উড়ে এসে জুড়ে বসতো তাও একটা কথা ছিল। সে তো ফিল্মে অনেক কাজ করছে, সে তো পুরো পাকা, সে তো পাকা খেলোয়াড়। আপনি পাকা খেলোয়াড় কাছে কি কাঁচা খেলোয়াড় দিয়ে কিছু পাবে? আপনারা দেখেন একে একে 2জন হিরো আমার সিনেমা থেকে বাদ হয়ে গেছে। আসলো তার সাথে ঘুরতে গেল, পরের দিন এসে নায়ক বলতেছে আসলে কাজটা আমার পক্ষে করা সম্ভব না। সম্ভব না এটাও বলে নাই, কিন্তু আকার ইঙ্গিতে বুঝেছে অনেক কিছু। ঘুরতে গেল মানে বুঝি না। আমার গান চলতেছে, নায়িকা আসছে, নায়ক আসছে, আমাদের সাথে কন্ট্যাক্ট হয়ে গেছে। হওয়ার পরে তো আমরা ডিক্লেয়ার দিছি, সবার কাছে প্রচার করছি যে আমার সিনেমায় এ নায়ক। বাপ্পি ভাইয়া আসলো, বাপ্পি ভাইয়া কিন্তু এত ইন্টারেস্ট ছিল সিনেমার প্রতি, মানে খুবই ইন্টারেস্ট ছিল। সে কিন্তু ওই আশুলিয়া থেকে কাজ শেষ করে আসছে, এফবিসি এসে তারপর উনি একটি কথা, তোমরা কাজ শুরু করো, কাজ শুরু করো। আরে ভাই, যেই ছেলে এত পটাই তো কাজের জন্য, ওই ছেলেটা আসলো, আমাদের গান শুরু হলো। তারা কি করলো, নায়ক নায়িকার একসাথে বের হয়ে গেল। পরের দিন শুনলাম কি, নায়িকা বলতেছে আমার তো একটু চুলো সমস্যা, আমি পরে কাজ করব। নায়িকার সাথে এমন কি হয়ে গেল? তারা ঘুরতে যাওয়ার পরে আপনারা দেখবেন তারা ছবিও পোস্ট করছে, ছবি তুলছে, খাওয়া দাওয়া করছে, পোস্ট করছে। আচ্ছা আপু, আপনি অনেক নায়করা নিয়ে সিনেমা, সাংবাদিকরা না জানে প্রশ্ন আপু আমি বলি, আরেকজন হিরো কে ছিল? আরেকজন সাইমন ভাইয়া ছিল না? পরে এরপরে আবার সাইমন ভাইয়াকে না হলো না, সাইমন ভাইয়া আমরা গান রেকর্ডিং হচ্ছে, আমরা তাকে ইনভাইটও করি নাই, কিন্তু ভাইয়া চলে আসছে, খুবই আগ্রহ ছিল। আসলে হচ্ছে কি, আমি জানি না কোনো হিরোতে এইভাবে সিনেমা ছাড়ার কথা না। এখন আপনারাই বুঝে নেন যে সিনেমাটা কেন ছাড়ছে। আমার বোঝা দরকার ছিল যে ওই মেয়েটার ব্যাড লাক, কারণ ওর যদি তখনই ব্যাড লাক না হতো, আমার 60-70 লাখ টাকা কিন্তু আজকে আমার লস হতো না। তখনই যদি আমি বুঝতাম, যেমন কিছু কিছু মানুষ দেখবেন। আমি আজকে আরও একটা কথা বলি, যেমন আমাদের সুপারস্টার নায়িকা পরিমণি, আপনারা আজ পর্যন্ত বলতে পারবেন তার কোনো একটা সিনেমা হিট হয়েছে? কিন্তু সে তো হিট, হ্যাঁ সে তো হিটে আছে। সে তো হিট, সে তো সুপারস্টার নায়িকা। আমি বলবো কিভাবে হিট হওয়া যায় একটু বলেন না। কিভাবে হিট হওয়া যায় একটু বলেন না। এটা একটু ব্যাখ্যা করেন। না আমি ব্যাখ্যা করব না। ছবি ছাড়া কিভাবে হিট হওয়া যায়? আপনাদের কাছে কোনো প্রযোজক তার এই সিনেমা নিয়ে বানানোর পরে কি টাকা ব্যাক পাইছে? ভাই কুফা আর কুফা ছাড়া কিছু একটা কথা থাকে মানুষের জীবনে। তো আমার নায়িকা যখন শুরুতেই 2টা সমস্যা করছে, আমি যদি তখনই বুঝতাম, তাহলে কিন্তু আমি কিন্তু তখনই যদি তাকে না নেওয়া দরকার ছিল যে কিরে ভাই 2টা হিরো এসে কাজ করবে না, আমি এই মেয়েটা নিয়ে কীভাবে কাজ করবো। তারপরে দেখেন আমি একটা মেয়ে মানুষ হইয়া ওরে নিয়ে যুদ্ধ করে আমি কাজটা শেষ করছি। আরে মেয়ে, তোমার তো বোঝা দরকার ছিল, তোমার বোঝা দরকার ছিল। আজকে আমি 60-70 লাখ টাকা আমি ক্ষতিগ্রস্ত হয়েছি, আজকে আমার শরীরের উপরে আঘাত হয়েছে। আল্লাহর রহমতে দেখেন আজকে আমি সুস্থ, আপনাদের সামনে দাঁড়ায় কথা বলতেছি। আমি কিন্তু আপনাদেরকে নিয়ে ডেকে বলছিলাম, আমার ঘরের মানুষ আমি কাদেরকে বলছি, আমি কি এখানে কাজ করতে পারবো? আমি যখন ঘরে বসবাস করব, খেতে যাব, শুইতে যাব, আমার যদি ওইখানে একটা শত্রু বের হয়ে যায়, আমি কি বসবাস করতে পারবো? মূলত আমার ঘরের শত্রুগুলো যখন বের হয়ে গেছে, তখনই কিন্তু আমি প্রকাশ করা শুরু করছিলাম আপনাদের মাঝে। আর প্রকাশ করছি দেখে কিন্তু আমি বেঁচে আছি। আগের দিন শিমু আপুর সাথে আমার দেখা হয়েছিল, পরের দিন শিমু আপু যখন খুন হয়েছে আমি ভয় পেয়ে গেছিলাম। আজকে আপনাদের সবার দোয়ায় কিন্তু আমি বেঁচে আছি, ভালো আছি। এখন তত কিছুতে জড়াবো না। সাকিবের বিষয়ে, সাকিব যেটা করছে, করার পরে পরের দিন আমার কাছে মাপ চাওয়ার জন্য আমাকে ডাকছে। ডাকার পরে ওই মেয়েটা তারা সবাই মিলে বলছে ঠিক আছে, যেটা করছে আমরা বলেছে, আমরা ঠিক আছে আমরা একসাথে হয়ে যাব। পরে আমাকে তারা ডেকে একটা মানুষও আসে নাই, এবার আসে একটা মানুষই কিন্তু তখন আসে নাই। না আসার কারণে কিন্তু আমি আবারও বলি আপনাদেরকে, আমি তাদের বিরুদ্ধে জিডিও করছি। সাধারণ হিসাবে আমি কথা বলছি, আমি সাধারণ একজন মানুষ হিসাবে কথা বলছি। আজকে যদি আমার যদি সমর্থ থাকতো না, আমি এই শিক্ষাকে এমন শিক্ষা দিতাম
2 হাত উপরে বেঁধে ওই উপরে বেঁধে রাখতাম, আর ও রোদে পড়তো, বৃষ্টিতে ভিজতো, রোদে পড়তো। তখন হচ্ছে কি জীবনে মানে শিক্ষা পেত মেয়েরা যে কখনো কোনো একটা ছেলের এরকমের ক্ষতি করতে নেই, কারণ এই ছেলেটার জীবন শেষ, এখানে তো ওর জীবনটা শেষ। আর যদি ওই জিনিসটা হয়ে থাকে যে তার মেয়ের শরীরে হাত দেওয়ার কারণে শিখে এই কাজটা করছে, আপনি তো জানতে পারবেন, আজকে হোক, কালকে হোক, 2 দিন পর হোক, এই জিনিসটা তো আপনারা জানবেন না। তখন হচ্ছে আমিও আপনাদের কাছে একটা বিচার দিব যে এই ছেলেটার কি এটা করা ঠিক হয়েছে কিনা। এখন আমাকে তারা অভিযোগ করে, আমার উপরে অভিযোগ করে আমি কি ভাই, আপনি বলেন ভাই, আমার স্বার্থ কি? আমার ইউটিউব চ্যানেল আছে, আমি গাড়ি বিক্রি করে খাই, আমি আমার তো মনে হয় আমি কারোর সাথে সাহিত্যও কথা বলি না। আচ্ছা আপু, আপনি উনি আজকে এত বড় একটা মানববন্ধন করেছে, আমি সরকারের কাছে একটা অনুরোধ করব, আপনি আমাদের দয়া করে আমাদের প্রযোজক সমিতির নির্বাচনটা দিয়ে দেন। আপনি প্রযোজক সমিতির নির্বাচনটা দেন, আমরা বাঁচি, শিল্পী বাঁচুক। আপনি অনুদানের ছবি দিতেছেন, এত কিছু করতেছেন, পাচ্ছে না, মানুষ পাচ্ছে না। বিশেষ করে এই যে আপনারা আরও একটা জিনিস দেখেন যে সাধারণ মানুষ কিন্তু হলে গিয়ে ছবি দেখে, আজকে আমাদের কিছু নেই, একমাত্র প্রযোজক সমিতির নির্বাচনটা দিলে সব ঠিক হয়ে যাবে। আচ্ছা শেষ একটা কথা বলি ভাই, শাকিব খানের বিষয়টা কিন্তু আলাদা, আর আমাদের দেশে শাকিব খান ভাইয়া যে ছবিগুলো করে তার সিনেমার এইগুলো কিন্তু ডিফারেন্ট, আর আমাদের মতন সাধারণ যারা আছে তাদের সামর্থ্য নাই ভাইয়াকে নিয়ে সিনেমা বানানোর মতো, ঠিক আছে। আর দ্বিতীয়ত হচ্ছে যে এখন তো ভালো আছি,